অনেক সময় আগের কথা, কাশীগঞ্জ নামের একটি সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে একটি কাঠুরে থাকত, যার নাম ছিল রামু। রামু ছিল খুবই সৎ ও পরিশ্রমী। সে সবসময় নিজের কাজে খুশি থাকত। তার কাছে বেশি টাকা ছিল না, কিন্তু সে নিজের জীবন নিয়ে সন্তুষ্ট ছিল। রামুর পরিবারে ছিল তার স্ত্রী ও তার 2 সন্তান। রামু মালিক লালচাঁদের এখানে কাঠ কাটার কাজ করত এবং কাঠ কাটার বদলে মালিক লালচাঁদ রামুকে টাকা দিত, যার মাধ্যমে রামু ও তার পরিবারের জীবন যাপন চলত। সুমি, আমি কাজে যাচ্ছি, আজ অনেক দেরি হয়ে গেছে, তাই তুমি বাচ্চাদের স্কুলে পৌঁছে দিও। জি, স্কুলে তো আমি পৌঁছে দেব, কিন্তু মনু আর চিঙ্কি গত 2 দিন ধরে বলছে যে তাদের স্কুলের টিচার স্কুলের ফি চাইছেন। হ্যাঁ, তাহলে গিয়ে দিয়ে আসো না স্কুলের ফি। আচ্ছা, কোথা থেকে দেব? আপনি যা রোজগার করে আনেন তাতে কষ্ট করে ঘড়ি তো চলে। এখন এতটুকু বেতনে আমি ছেলে মেয়েদের স্কুলের ফি ব্যবস্থা কিভাবে করব? আচ্ছা, আমি একটা কথা আপনাকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আপনি মালিক লালচন্দজির সাথে বেতনের কথা বলুন। দিন দিন খরচ বাড়ছে। বাজারে যদি সবজি কিনতে বের হই, তাহলে সবজির দাম আকাশ ছুঁই ছুঁই করছে। আর বাচ্চাদের পড়াশোনার খরচ, ঘরের খরচ এত কম বেতনে কিভাবে চলবে? ঠিক আছে, আমি আজই মালিকের সাথে একটু বেতন বাড়ানোর কথা বলবো। বলতে বলতে রামু কাজে চলে যায়। আরে ভাই, আজ তো বেতন পাওয়ার দিন। দেখো না, এই মালিক লালচাঁদ নিশ্চয়ই আজও কোনো না কোনো গন্ডগোল করবে। সব সময় কোনো না কোনো অজুহাত দেখিয়ে বেতন কেটে নেয়। আর আগেরবার তো আমার অর্ধেক বেতন কেটে নিয়েছিল এই বলে যে আমি লালচাঁদজির কাছ থেকে 200 টাকা ধার নিয়েছিলাম, তার সুদ বেড়ে 1000 হয়ে গেছে। তাই আমি তোমার বেতনের থেকে 1000 কেটে নিচ্ছি। হ্যাঁ হরিয়া ভাই, তুমি একদম ঠিক বলছো। এই শেঠ লালচাঁদ না, 1 নম্বরের চালাক আর লোভী মানুষ। একদিকে দ্বিগুণ কাজ করিয়ে নেয়, আর এর বদলে পুরো টাকা পর্যন্ত দেয় না। হ্যাঁ ভাই, আমারও গতবার শেঠ লালচাঁদ বেতন কেটে নিয়েছিল। আমি তো শুধু 2 দিন ছুটি নিয়েছিলাম। যখন আমার মেয়েটা খুব অসুস্থ ছিল, তখন এই লালচাঁদ এই বিষয়টার সুযোগ নিয়ে আমার পুরো অর্ধেক বেতন কেটে নিয়েছিল। হে ভগবান, শুধু এবার শেঠজি আমার পুরো বেতনটা দিলে হয়। বাচ্চাদের স্কুলের ফিও তো জমা দিতে হবে। এরপর সব কাঠুরেরা তাদের কাজে লেগে যায়। কাজ শেষ করার পর তারা শেঠ লালচাঁদের কাছে যায়। শেঠজি, মাসটা তো পুরো হয়ে গেছে, আমাদের বেতন দিয়ে দিন। দেখো ভাইয়েরা, আমার হাতে এখন কোনো টাকা নেই। মালগুলো এখনো বিক্রি হয়নি, মালগুলো এখনো গুদামে পড়ে আছে। 2-1 দিন পর এসে তোদের বেতন নিয়ে যাস। কিন্তু শেঠজি, এখন আমাদের কাছে একেবারেই টাকা নেই। বাড়ির জন্য জিনিসপত্র আনতে হবে, বাচ্চাদের ফিসও দিতে হবে। আরে, আমি বললাম তো ঠিকই, 1-2 দিন আর অপেক্ষা করো। কাল বা পরশুর মধ্যে টাকা পাওয়া যাবে। এখন আমার কাছে টাকা নেই। সব মজুর হতাশ মনে যার যার বাড়ি ফিরে যায়। আরে কি হলো, এইবার কত মজুরি পেয়েছো? সুমি এখনো কোনো মজুরি পায়নি। শেঠজি বলেছেন 1-2 দিনের মধ্যে মজুরি দিয়ে দেবেন। মজুরি পাওনি? তোমার তো জানাই আছে, বাচ্চাদের স্কুলের ফিস দিতে হবে। ওদের স্কুল টিচার আজ একেবারে স্পষ্ট করে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন যে যদি কাল ফিস না দেওয়া হয়, তাহলে বাচ্চাদের বাড়িতেই বসিয়ে রাখতে হবে। এখন বলো আমি কি করব? আমি কি করব সুমি? এই শেঠজি সময় মতো কখনো টাকা দেনি না। এখন তো শুধু অপেক্ষা ছাড়া আর কিছু করার নেই। 1-2 দিনের ব্যাপার, দেখো। এভাবেই 2 দিন কেটে যায়। 2 দিন পর শেঠ লালচাঁদ সবার বেতন দিয়ে দেয়। আরে হরিয়া, এটা নে, এই মাসের তোর বেতন। শেঠজি, এটা তো মাত্র 2000 টাকা। আমি তো এই মাসে 3000 টাকার কাজ করেছি। হ্যাঁ, কাজ তো করেছিস, কিন্তু প্রতি ঘন্টায় 1-1 ঘন্টা বিশ্রামও তো নিয়েছিস। এই টাকাগুলো সেই বিশ্রামের কাটতি। শেঠজি, আপনি তো বলেছিলেন যে 8 ঘন্টা কাজের মাসে 3000 টাকা দেবেন, আর আমি তো পুরো 8 ঘন্টা কাজ করেছি, শুধু 1 ঘন্টা বিশ্রাম করেছি। হরিয়া, আমাকে বেশি হিসাব কিতাব বোঝাতে যাস না। এই 2000 টাকা রাখ, চাইলে রাখ, আর যদি না চাইস তাহলে অন্য কোথাও কাজ খুঁজে নে। বেচারা হরিয়ার কাছে ওই টাকা নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তাই হরিয়া চুপচাপ সে টাকা নিয়ে নেয়। রামু, এই নাও তোমার মজুরি। শেঠজি, 2500 টাকা কেন? আমার তো পুরো 3000 টাকা হওয়া উচিত না?
আমি তো কোনো ছুটি নিইনি আর না করেছি কোনো বিশ্রাম। আমি তো আমার সব কাজ ঠিক সময় করেছি। সময়মতো তো করেছ, কিন্তু এই সময় বাজারে কাঠের দাম অনেক কম। সস্তা হয়ে গেছে, এই কারণে এখন তোমাকেও কম বেতনই দেওয়া হবে যতদিন না কাঠের দাম বাড়ে। কিন্তু শেঠজি, কথা তো 3,000 টাকার হয়েছিল না? এখন 2,500 টাকায় আমি কিভাবে ঘর চালাবো? বাচ্চাদের স্কুলের ফিসও দিতে হবে। শেঠজি, এবার আপনি পুরো টাকা দিয়ে দিন। 2,500 টাকাই পাবে। এখানে কাজ করতে হলে কর, না হলে কোথাও আর কাজ খুঁজে নে। বেচারা রামুর ওই টাকাটা নেওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না। ভাই, এই শেঠ লালচাঁদ 1 নম্বরের অসৎ মানুষ। সব টাকা নিজের পকেটে ভরে নেয় আর বাহানা বানায় যে কাঠের দাম কমে গেছে। দেখিস, একদিন না একদিন আমাদের গরিবদের টাকা মেরে খাওয়ার উচিত শিক্ষা পাবে। লাগবে না হারিয়া, এমন কথা বলা ঠিক নয়। উনি আমাদের অন্নদাতা। শেষমেশ ওনার জন্যই তো আমাদের ঘর চলছে। আরে কিসের অন্নদাতা? কাজের পুরো টাকা তো দেয় না। পুরো মাস খেটে কি বা মেলে? শুধু এই সামান্য টাকাটা, এতে বাড়ির খরচ কিভাবে চলবে? এভাবে তো আমরা কোনোদিন উন্নতি করতে পারবো না। আর আমরা করবই বা কি হারিয়া? আমাদের তো কাঠ কাটা ছাড়া আর কোনো কাজই বা আসে। আর কেউ যদি কোনো কাজ শুরু করতে চায়, তাহলে আমাদের কাছে কি এত টাকা আছে? এখন যাই হোক, আমাদের তো শুধু এই শেঠ লালচন্দী ভরসা। কিছুক্ষণ কথা বলার পর নিজের বাড়ির দিকে রওনা দেন। জি, আপনি এসেছেন। এইবার কত মজুরি পেয়েছো? সুমি, এইবার শেঠজি শুধু 2,500 টাকাই দিয়েছেন। শুধু এইটুকুই? 2,500 টাকায় এত সব কিভাবে চলবে? শুধু বাচ্চাদের ফিসেই তো 1,000 টাকা হয়ে যাবে। তারপর 1,500 টাকায় কি করব? এখন আমি কি বলি সুমি, এখন তোমাকে এই টাকাতেই ম্যানেজ করতে হবে। তুমি প্রথমে বাচ্চাদের ফিস দিয়ে দিও, এরপর যা বাঁচবে সেটা আমি দেখি কি করা যায়। আরে আপনি কি দেখবেন? সেটজির কাছে তো পুরো টাকা চাইতেই পারেননি। সুমি, আমি শেঠজির কাছে টাকার জন্য বলেছিলাম, কিন্তু শেঠজি স্পষ্টভাবে না করে দিলেন এবং বললেন, এটা নিতে হলে নাও, না হলে কোথাও আর কাজ খুঁজে নাও। আমি ভাবছি কাঠ কাটার কাজের পর আরেকটা কাজ কোথাও খুঁজে নিই। শেঠজির এখানে কাজ করার পরে আমি অন্য কোনো জায়গায় কাজ করব। এতে কিছুটা বেশি আয় হবে। আজই আমি শেঠজির এখানে কাজ শেষ করে আরও জায়গায় কাজ খুঁজতে যাব। এতটা বলে রামু কাজে বেরিয়ে পড়ে। আর যেমনটা রামু বলেছিল, লালচন্দের এখানে কাজ শেষ করে সে কাজের খোঁজে বেরিয়ে পড়ে। রামু সারা গ্রামে কাজ খোঁজে, দোকান দোকান ঘুরে মানুষের কাছে যায়। সে কাজ চায় মানুষের কাছে, কিন্তু সব জায়গা রামুর কেবল হতাশায় হাতে লাগে। শেষমেশ ক্লান্ত হয়ে রামু ফিরে যেতে থাকে। ঠিক তখনই সে দেখে হঠাৎ অনেকগুলো মহিষের পাল তার দিকে দৌড়ে আসছে। এটা দেখে রামু খুব ভয় পেয়ে যায়। সে এদিক ওদিক তাকায়, তখন তার চোখে পড়ে একটা গুহা, আর সে গুহায় গিয়ে লুকিয়ে পড়ে। হে ভগবান, আজ তো অল্পের জন্য বেঁচে গেলাম, না হলে আজ তো এই মহিষগুলোর পায়ের নিচে পিষ্ট হয়ে যেতাম। রামু ভাবতে থাকে। কিন্তু তারপর সে ভাবে, আমি এটা কোথায় এসে পড়লাম? রামু এসব ভাবছিল, তখনই তার নজর পড়ে গুহার ভেতরে রাখা একটা ঝুড়ি দিকে। রামু সেই ঝুড়িটার দিকে এগিয়ে যায়। এইটা কি ধরনের গুহা? এটা কি রকম ঝুড়ি এখানে পড়ে আছে? আমি এটা বাড়ি নিয়ে যাই, জিনিসপত্র রাখার কাজে লাগবে। রামু যখনই সেই ঝুড়িটা ছোঁয়ার চেষ্টা করে, তখন গুহার ভিতর থেকে একটা আওয়াজ আসে, থেমে যাও, এটা ছোঁয়ার চেষ্টা করো না। এই আওয়াজ শুনে রামু একদম পিছিয়ে যায়। তখনই গুহার ভিতর থেকে এক জিন দেখা দেয় এবং সে রামুকে বলে, তুমি কে, আর আমার গুহায় কি করছো? আমাকে ক্ষমা করুন, আপনি যেই হন। কিছু মহিষের পাল আমার পেছনে লেগে গিয়েছিল, আর সেগুলোর থেকে বাঁচার জন্য আমি এই গুহায় এসে লুকিয়ে পড়ি। তারপর আমার চোখ পড়ে এই ঝুড়িটার উপর। ক্ষমা করবেন, আমি ভেবেছিলাম এখানে কেউ নেই, তাই এই ঝুড়িটা কারো নয়। সেই কারণে আমি এটাকে ছুঁয়েছিলাম। রামু, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি তোমার সবকিছু জানি। আমার দৃষ্টি একবার যার ওপর পড়ে, আমি তার ইতিহাস আমার খোলা চোখে দেখতে পারি। কিন্তু আপনি কে? আর আপনি এত অদ্ভুত দেখতে কেন? দয়া করে নিজের পরিচয় দিন। আমি একজন জিন, আর এই গুহাটির রক্ষা বহু বছর ধরে আমি করে চলেছি। এই গুহা আমার পূর্বপুরুষদের। এই গুহায় শুধুমাত্র সেই মানুষ প্রবেশ করতে পারে যার মন একেবারে পবিত্র। যদি তুমি অপবিত্র হতে, তাহলে কখনোই এই গুহায় প্রবেশ করতে না। তুমি একজন সৎ মানুষ, তাই তুমি এই গুহায় ঢুকতে পেরেছ এবং এই ঝুড়িকে ছুঁতে পেরেছ।
এখন যেহেতু তুমি এই ঝুড়িকে ছুঁয়েছ, তাই এখন এই ঝুড়িটা তোমার হয়ে গেছে। না না, আমি এই ঝুড়ি চাই না, আমি তো শুধু দেখছিলাম। ভয় পেও না রামু, তুমি এই ঝুড়ি নিয়ে যাও। এটা কোনো সাধারণ ঝুড়ি নয়, বরং এটা একটা জাদুকরি ঝুড়ি। জাদুকরি ঝুড়ি? এটা কি সেই জাদুকরি ঝুড়ি যার কথা আমাদের দিদিমা গল্পে বলতেন, যে নাকি কোনো এক গ্রামে একটা জাদুকরি ঝুড়ি ছিল আর সেটা সবার ইচ্ছে পূরণ করত? হ্যাঁ রামু, এটাই সেই জাদুকরি ঝুড়ি। এখন তুমি এই ঝুড়ির মালিক। তুমি এর ব্যবহার করে তোমার অবস্থার উন্নতি করতে পারো, কিন্তু মনে রেখো, তুমি এই ঝুড়িতে যেই বস্তু একবার রাখবে, সেই জিনিসটাই তোমাকে বারবার এই ঝুড়িতে দিতে হবে। এছাড়াও তুমি আর অন্যান্য কোনো জিনিস এই ঝুড়িতে রাখতে পারবে না। যদি তুমি তা করো, তাহলে তার পরিণাম তোমাকেই ভোগ করতে হবে। আমার এই কথাটা সব সময় মনে রেখো এবং ভালোভাবে চিন্তা করে, কোনো লোভ না করে, শুধুমাত্র সেই জিনিসই এই ঝুড়িতে রাখো যা তোমার সত্যিই দরকার। রামু ঝুড়িটা নিয়ে বাড়ি ফিরে আসে। আপনি কি এনেছেন? এটা তো একটা সাধারণ ঝুড়ি দেখাচ্ছে। প্রথমে এটা বলুন, আপনি তো কাজ খুঁজতে গিয়েছিলেন, কোন কাজ কি খুঁজে পেলেন না? তারপর রামু সুমিকে সব ঘটনাটা বলে যা তার সঙ্গে ঘটেছিল। আচ্ছা, তাহলে আপনার বলার মানে হলো এই, ঝুড়ির মধ্যে আমাদের এমন কিছু রাখতে হবে যার আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। হ্যাঁ সুমি, আমাদের ভেবেচিন্তেই এতে কিছু রাখতে হবে। রামু কিছুক্ষণ ভাবে, তারপর তার মনে পড়ে সেই কাঠগুলোর কথা যেগুলো একবার সে সুমিকে রাখতে বলেছিল। সুমি, তোমার মনে আছে একবার আমি জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলাম, তখন আমি একটা চন্দনের কাঠ পেয়েছিলাম আর সেটা আমি তোমাকে এনে দিয়েছিলাম। হ্যাঁ, দিয়েছিলে। তাহলে তুমি সেই কাঠটা নিয়ে এসো, আমরা ওই চন্দনের কাঠটাই এতে রাখব আর ওই কাঠ দিয়ে নিজেদের একটা ব্যবসা শুরু করব। সুমি চন্দনের কাঠ নিয়ে আসে এবং সেটা ঝুড়ির মধ্যে রাখে। যেই মুহূর্তে তারা চন্দনের কাঠটা ঝুড়িতে রাখে, তার ভেতর অনেকগুলো কাঠ এসে যায়। আরে, এটা তো একেবারে অলৌকিক ঘটনা। দেখো তো কত চন্দনের কাঠ হয়ে গেছে। যদি আপনি এটা বিক্রি করেন, তাহলে এতে ভালোই টাকা পাওয়া যাবে। হ্যাঁ সুমি, আমি কাল সকালে বাজারে গিয়ে এগুলো বিক্রি করে আসব, আর যেটুকু টাকা আসবে তা দিয়ে আমরা আমাদের মনু আর চিঙ্কির স্কুলের ফি দেব, আর বাকি টাকাটা সঞ্চয় করে রেখে দেব। পরের দিন রামু লালচাঁদ শেঠের ওখানে কাজে না গিয়ে চন্দনের কাঠ বিক্রি করতে বাজারের দিকে রওনা দেয়। সেখানে রামু চন্দনের কাঠ খুবই কম দামে বিক্রি করে, যার ফলে সাধারণ মানুষের পাশাপাশি বড় বড় ব্যবসায়ীরাও রামুর কাছ থেকে চন্দনের কাঠ কিনে নেয়। কাঠগুলোকে বিক্রি করে রামু অনেক ভালো টাকা পায়। টাকা নিয়ে রামু বাড়ি ফিরে আসে। এই দেখো সুমি, ওই কাঠগুলো বিক্রি করে আমি কত টাকা পেলাম। এই নাও কিছু টাকা, এটা দিয়ে তুমি আগামীকাল মনু আর চিঙ্কির স্কুলের ফি দিয়ে দিও। আচ্ছা, তাহলে আমি এখন কাজে যাচ্ছি। আপনার তো এখন এই জাদুকরি ঝুড়ি আছে, তাই এখন আর আপনার ওই সেট লালচাঁদের ওখানে গিয়ে কাজ করার আর কি দরকার আছে? হ্যাঁ সুমি, আমি শেঠ লালচাঁদের ওখানে কাজ করতে যাচ্ছি না। আমি তো সেখানে যেসব কাঠুরে এখনো কাজ করছেন তাদের এই খুশির খবরটা দিতে যাচ্ছি। কারণ শেঠ লালচাঁদজি শুধু আমারই না, ওদের সঙ্গেও খুব খারাপ ব্যবহার করতেন। তাই যদি আমার ভালো হচ্ছে, তাহলে আমি কেন তাদের সবার ভালো না করি? তারা সবাই খুবই সৎ কাঠুরে, তারা সবাই খুব পরিশ্রম করে কাজ করে, কিন্তু লালচাঁদ কখনোই তাদের পরিশ্রমের যথাযথ মূল্য দেয়নি। তাই আমি ভেবেছি কেন না আমি তাদের এই কাজে আমার সঙ্গে শামিল করি। হ্যাঁ জি, আপনি একদম ঠিক কথা বলেছেন। যদি তোমরা সবাই একসাথে মিলে কাজ করো, তাহলে আমরা সবাই খুব তাড়াতাড়ি উন্নতি করতে পারব।